জি। তো তোমাদের এই মুহূর্তে যে যেখান থেকে সংযুক্ত হইতে পারছো সবাইকে আসলে শুভ সন্ধ্যা। আর সেই সাথে আমাদের আসলে এই ক্লাসটা 2020 এর লাস্টেই আসলে, হ্যাঁ? 21 এ চলে আসছি। তো আমাদের রসায়ন ক্লাসের আজকের বিষয়বস্তুগুলো এই তোমরাই বলবা তোমরা কোনটা আসলে পড়তে শিখেছো। আর গত ক্লাসে কি পড়াইছিলাম আসলে আমার তো মনে নেই। তোমাদের মধ্যে যদি কারো কোনো থাকে একটু বলবা যে কোন অংশটা আমরা পড়াইছিলাম। আর তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে যে এই অংশটা আসলে পড়লে ভালো হয়, তাহলে আমার একটু বলবে। ছেলে বা মেয়েদের মধ্যে যে কোনো একজন একটু বলো। আহ, কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলতে পারো যে এই অংশটা আমরা আসলে পড়তে চাইতেছি। প্রশ্ন হচ্ছে, আমরা জানি সক্রিয়তার ক্রমানুসারে কপার, সিলভার এই সকল ধাতুগুলো হচ্ছে হাইড্রোজেনের নিচে। আর হাইড্রোজেনের নিচে ধাতুগুলো সাধারণত প্রতিস্থাপন বিক্রিয়ায় দেখা যাচ্ছে, যেমন আমি একটা বিক্রিয়া লিখে বোঝাই কারণ এত কথা না বলি। আমি যদি লিখি যে জিঙ্ক জ্যাটেন প্লাস সালফিউরিক অ্যাসিড H2SO4, তাহলে উৎপন্ন হবে কি জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। এটাকে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া বলবো। আজকে কোনে কি কি বলি পয়েন্টগুলো একটু মনোযোগ দিয়ে শোনো। প্রতিস্থাপন বিক্রিয়া কিন্তু অপসারণ বিক্রিয়া নয়, এই কথাটাও মনে রাখবাই। তো এই যে জিঙ্ক কি করলো, এটা হচ্ছে সক্রিয়তার ক্রমানুসারে আমরা জানি জিঙ্ক হচ্ছে হাইড্রোজেনের অনেক উপরে। সে কি করবে, তার ধর্ম সদৃশ্য যে সকল মৌল আছে সেটাকে সে মানে কি করবে, সরিয়ে দিবে, নিজে স্থান দখল করবে। তাহলে হাইড্রোজেনকে জিঙ্ক সরাইতে পারে, কারণ আমরা জানি কে না কে ম্যাগাইবার এলো যেন ফিরে শোনা পাবে, হাই কুলাঙ্গার হাবলু আজ পিটাবে আমায়। কে না কে ম্যাগাইবার এলো যেন ফিরে শোনা পাবে, হাই। এই যে গেল, আর পরে আসতেছে কে না কে ম্যাগাইবার এলো যেন ফিরে শোনা পাবে, হাই কোলাঙ্গার হাবলু আজি, মানে SG আজি, মানে নিচে জায়গা হচ্ছে না, জন্য এই সাইডে লিখে দিচ্ছি। আমি উপরে দিয়ে দিকে নিচের অংশটা কপারের এই হচ্ছে হাইড্রোজেন, এখান থেকে আহ, কে না কে মেঘেবার এলো যেন ফিরে শোনা পাবে, হাই কুলাঙ্গার হাবলু আজি পিটাবে আমায়। এই হলো সক্রিয়তার ক্রম অনুযায়ী যতই নিচের দিকে নামতেছি ততই কম সক্রিয় হচ্ছে। আমরা জানি যে সাধারণত অধিক সক্রিয় মৌল কম সক্রিয় মৌলকে অপসারণ করতে পারে। তাহলে এই হচ্ছে ZN মানে জিঙ্ক। জিঙ্কই কি করতে পারবে, হাইড্রোজেনকে, কপারকে, তারপরে মার্কারি, সিলভার, প্লাটিনাম, গোল্ড এগুলো সবগুলোকে সরাইতে পারবে। কিন্তু এদের পক্ষে যেমন কপার, মার্কারি, সিলভার এরা কি করতে পারবে না, একটা প্রতিস্থাপন বিক্রিয়ায় এরা এই যে হাইড্রোজেন দ্বারা জিঙ্ক অপসারণ বা প্রতিস্থাপন সরাসরি হয় না। তাহলে একটা ঘনমাত্রাটা যদি আমরা চেঞ্জ করি সেটা হবে, কেন হবে, জাস্ট এই আনসারটা আমরা ব্যাখ্যা করব। তাহলে ফার্স্টেই দেখি এই জায়গার ক্ষেত্রে যেহেতু এই বিক্রিয়াটা হয়েছে, এটাকে আমরা এই প্রশ্নটাকে এভাবে বলতে পারি যে প্রতিস্থাপন বিক্রিয়ার উল্টো বিক্রিয়াটা কেন হয় না, প্রতিস্থাপন বিক্রিয়াটার উল্টো বিক্রিয়া হয় না কেন। এটা এই কারণেই হয় না, কারণ উল্টো হতে গেলে কি করতে হবে, হাইড্রোজেন দ্বারা জিঙ্ক অপসার মানে কি হতে হবে, প্রতিস্থাপিত হতে হবে বা সরে যেতে হবে। কিন্তু তার পক্ষে এটা সম্ভব হয় না বলে উল্টো বিক্রিয়াটা সম্ভব নয়। কিন্তু ঘনমাত্রা যখন আমরা চেঞ্জ করতে যাব, এই যে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে জাস্ট এখানে অ্যাকোয়াস সলিউশন বা কনসেন্ট্রেশন মানে ঘন বা গাঢ় এগুলো কিছু লেখা হয়নি। যদি কোনো কিছু লেখা না থাকে তাহলে কিন্তু ধরে নিতে হবে এটা তো অবশ্যই একটা কিছু আমরা ধরবো, এটা তো পানি না। সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা এখানে ধরে নিলাম এটা কি, একেবারে কোনো কিছু লেখা না থাকলে ধরতে হবে এটা একটা লঘু দ্রবণ। তাহলে কি লিখবো, এটাকে আমরা লিখবো যে লিকুইড সলিউশন বা এটাকে অ্যাকোয়াস লিখে দেবেন। হ্যাঁ, অ্যাকোয়াস মানে কি জলীয় দ্রবণ। এটাকে এটা তরল না, মানে জলীয় দ্রবণ। জলীয় দ্রবণ বলতে বোঝা যাচ্ছে এটা আয়নিত আছে। তার মানে আমি যদি এখানে কি করি, ওই গাঢ় নেই, তাহলে দেখা যাচ্ছে যে বিক্রিয়াটা আগে হচ্ছিল না এটা হবে, কেন হবে। এখন কপার দিয়ে আসি বিক্রিয়াটার ক্ষেত্রে। আমি যদি এখানে কপার লিখি Cu প্লাস
H2SO4 অ্যাকিউট। আর এই ক্ষেত্রে এটা হচ্ছে সলিড। আর এখানে বিক্রিয়াটা কি করবে? তো আমরা এই বিক্রিয়াটার ক্ষেত্রে দেখলাম কপার দ্বারা হাইড্রোজেন মানে কি হতে হয়, সরে যেতে হয়, বা প্রতিস্থাপিত মৌল হচ্ছে কিনা হাইড্রোজেন, কার দ্বারা? কপার দ্বারা। কিন্তু এটা কি আদৌ সম্ভব? হ্যাঁ, কপারটা কোথায় আছে? কপার হচ্ছে হাইড্রোজেনের নিচে। তো সে নিচে থেকে আসলে উপরেরটাকে নেতৃত্ব দিবে কিভাবে? এটা সম্ভব হয় না। কিন্তু যখন আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড নিব, গাঢ় সালফিউরিক অ্যাসিড নিলে সেই বিক্রিয়াটা হবে। আর বুঝতে হবে এই বিক্রিয়াটা হবে না। কেন হবে না? ফার্স্টে আমরা বলবো যদি কপারকে গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দিই তাহলে বিক্রিয়াটা হয়, কিন্তু লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া নয়। তাহলে কেন এরকম হয়? বলতে হবে কপার হচ্ছে হাইড্রোজেনের সক্রিয়তা ক্রমে হাইড্রোজেনের নিচে, যার ফলে কপার দ্বারা বা কপারের পক্ষে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করা মানে কি বলা, সরানো বা অপসারণ করা সেটা সম্ভব নয়। যেহেতু সম্ভব নয় তাই এই কারণে ফার্স্ট অবস্থায় বিক্রিয়াটা লিখবো আমরা। এটার আনসার হচ্ছে রিয়েল আনসার হচ্ছে নো রিঅ্যাকশন। নো রিঅ্যাকশন, REACTION, নো রিঅ্যাকশন ফার্স্টে হয় না। কিন্তু সেকেন্ড স্টেপে যখন আমরা এখানে লিখবো ঘনমাত্রাটা চেঞ্জ করে ফেলবো, অ্যাকুয়াসের পরিবর্তে আমরা কনসেন্ট্রেশন গাঢ় যেটাকে আমরা বলি, হ্যাঁ কনসেন্ট্রেট গাঢ় সালফিউরিক অ্যাসিড নিব, তখন বিক্রিয়াটা হবে। তাহলে এখানে হওয়ার মূল কারণটা কি? এখানে হওয়ার মূল কারণটা হচ্ছে আমরা জানি গাঢ় সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে একটা বিক্রিয়া হচ্ছে, এখানে গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিয়োজন বিক্রিয়া উৎপন্ন হয় জায়মান অক্সিজেন। আর মানে জায়মান অক্সিজেন হলে এই জায়মান অক্সিজেনের একটা ধর্ম রয়েছে আলাদা। সেটা কি? সক্রিয়তার ক্রমে যে সকল ধাতু হাইড্রোজেনের নিচে তাদের সাথেও সে অক্সাইড গঠন করতে পারে। এখানে বলা হচ্ছে তাদের সাথেও অক্সাইড গঠন করতে পারে। তো যদি অক্সাইড সে গঠন করে, তা আমরা জানি ধাতুর অক্সাইড মানে কি, এটা বেস বা ক্ষারক। আর ক্ষারক তো অবশ্যই অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, আর এই কারণে বিক্রিয়াটা সম্ভব হয়। তাহলে আমি আবার মানে সারাংশটা আবার বলতেছি, এই বিক্রিয়াটা সম্ভব নয় কারণ এইটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া। কপারের পক্ষে হাইড্রোজেনকে অপসারণ করা সম্ভব নয়, কারণ কপার হচ্ছে সক্রিয়তার ধাতুর সক্রিয়তার ক্রমানুসারে হাইড্রোজেনের নিচে। ফলে লঘু যখন থাকে এই হাইড্রোজেনটাকে সরাইতে পারে না নিয়ম মাফিক। কিন্তু এই আইন তখনই ভঙ্গ হয়ে যায়, কারণ আইনের মাঝে কি আকাশী লক্ষ্য তারা আইনের কত ধারা, এটা তো আমরা সবাই জানি। তো এর মধ্যে আমরা সবগুলা কি আইন মানি না। আইন সবার জন্য সমান নয়। আমার জন্য যে আইন, রাষ্ট্রপতির জন্য এটার ভিন্ন আইন থাকবে স্বাভাবিক নিয়ম অনুযায়ী। তাহলে স্বাভাবিক অবস্থায় যখন আমি গাঢ় সালফিউরিক অ্যাসিড দিব, তখন এখানে উৎপন্ন হবে জায়মান অক্সিজেন। আর এই জায়মান অক্সিজেনের একটা ধর্ম কি, সে সক্রিয়তার ক্রমে যে সকল ধাতু হাইড্রোজেনেরও নিচে আছে তার সাথে সে অক্সাইড গঠন করতে পারে। আর অক্সাইড গঠন করলে সুবিধা কি, তখন যে প্রসেস আমরা বিক্রিয়াটা করতেছি এই প্রসেসে দেখা যাচ্ছে ধাতুর অক্সাইডটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। আমরা এখন বিক্রিয়াটা লিখবো, এরপরে বিক্রিয়াটা আর আমি এখানে প্রসেসটা বুঝাই দিচ্ছি। আমরা যদি বিক্রিয়াগুলো একটু লিখে আসি, দিয়ে দিই। আমরা যখন গাঢ় সালফিউরিক অ্যাসিড নিব, তখন গাঢ় সালফিউরিক অ্যাসিডটা যে পাত্রে থাকবে এই পাত্রে অবশ্যই কি উৎপন্ন করবে, যে জায়মান অক্সিজেন উৎপন্ন করবে। এই জায়মান অক্সিজেনের ধর্মের কারণেই সে কি করবে, সে কপারের সাথে বিক্রিয়া করে বেস একটা ক্ষারক উৎপন্ন করে, অর্থাৎ ধাতুর অক্সাইড উৎপন্ন করে। আমরা জানি ধাতুর অক্সাইড মানে কি ক্ষারক। আর এই ক্ষারকটা এই অ্যাসিডের সাথে এসে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। তাহলে ক্ষারক প্লাস অ্যাসিড বা ক্ষারক প্লাস অম্ল বিক্রিয়া করে লবণ প্লাস পানি হবে, এটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। এটা অবশ্যই রেডক্স মানে জারণ বিজারণ বিক্রিয়া, এটা মানে 100% এটা জারণ বিজারণ সংযোজন বিক্রিয়া। যেহেতু এখন আমরা বলবো এই যে বিক্রিয়া 1 2 3টা আছে, তিনটাকে একটা সংযুক্ত বা অর্থাৎ একত্রে একটা বিক্রিয়া প্রকাশ করব আমরা। এই তিনটা তো আমরা ভেঙে ভেঙে বললাম, এটাকে তোমরা এই তিনটা না লিখতে পারলে একটা বিক্রিয়া লিখলেই হবে। কিন্তু বুঝতে হবে সৌন্দর্য একটা অংশ রইব, সেটা কি, আমরা যদি তিনটা লিখে তিনটাকে যোগ করে একটা বিক্রিয়া দিই, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড আনসার। তাহলে তিনটাকে একটা করতে গেলে এই কপার অক্সাইড কর্তন
দেন জাইমান অক্সিজেন কর্তন। তোমরা প্রশ্ন করতে পারো ওমা বামে ডানে কেমনে কাটে, এটা এই দিক থেকে এদিকে আনলে মাইনাস হয়, প্লাসে মাইনাসে কর্তন হয়, ঠিক না? তাহলে আমরা পাবো সালফিউরিক অ্যাসিড 2 মল সালফিউরিক অ্যাসিড, মানে দুইটা সালফিউরিক অ্যাসিড, যেটা খাঁটি বাংলায় বলি আর কি, H2SO4 CONCE কনস লিখে রাখলাম, বুঝে নিবা, প্লাস একটা কপার রয়ে গেছে Cu কপার। তাহলে আমরা দেখলাম যে সালফিউরিক অ্যাসিড 2 মোলার সালফিউরিক অ্যাসিড প্লাস কপার কুচি বলি বা কপারের টুকরা বলি বা কপার ধাতুটা দিলে পরে তাহলে আমরা প্রোডাক্ট হিসেবে কি পাবো? দিস রিঅ্যাকশন বা দিস প্রসেস অ্যাকচুয়ালি উইল বি গেটস পানি, সালফার ডাইঅক্সাইড এন্ড কপার সালফেট। তাহলে অর্থাৎ পানি 1 মোল পানি এন্ড 1 মোল পানি, সো 2 মোল পানি, 2 মোল H2O প্লাস কপার সালফেট প্লাস রিয়েল প্রোডাক্ট হচ্ছে এই বিক্রিয়াটার মূল উৎপাদ হচ্ছে সালফার ডাইঅক্সাইড। তা আমরা প্রশ্নটা যেটা দিয়েছে বা দেয়া হয়েছে সেটা হচ্ছে তাদের ঘনমাত্রার বা এটার ঘনমাত্রার উপর নির্ভরশীল বা ভিন্ন ঘনমাত্রা হলে বিক্রিয়াটা কেন সম্পন্ন হয়। তা আমরা বলবো যে কপার হচ্ছে সক্রিয়তার ক্রমে ফার্স্ট থেকে একটু লক্ষ্য করবা বা অনুসরণ করবা, অন্ততপক্ষে কি বলতেছি সেটা বোঝার চেষ্টা করবে, তা দেখবে অবশ্যই তুমি পারবে। তাহলে আমি এই ফার্স্ট অবস্থায় এই রিঅ্যাকশনটা লিখবো। আমরা জানি যে কপার মানে কি সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে যদি আমরা বলি, সালফিউরিক অ্যাসিড গাঢ় সালফিউরিক অ্যাসিড কি হয়, এই মূলত তার জারণ ধর্মের কারণেই সে উৎপন্ন করে কি জাইমান অক্সিজেন। আর এই জাইমান অক্সিজেন সক্রিয়তার ক্রমে যে সকল ধাতু হাইড্রোজেনেরও নিচে তাদের সাথেও সে অক্সাইড গঠন করতে পারে, তাদের সাথে অক্সাইড গঠন করতে পারে বলেই সে কি করে এই জার্মান অক্সিজেনটা হাইড্রোজেনের নিচে যে সকল ধাতু, নট অনলি কপার, আমি আগেও বলছি এখানে যদি সিলভার হয় বা প্লাটিনাম হয় তাদের সাথেও কিন্তু সে অক্সাইড গঠন করবে। তাহলে কপার নেওয়ার কারণে সে কপার অক্সাইড হলো। এই কপার অক্সাইডটা ক্ষারক কেন? কারণ ধাতুর অক্সাইড হচ্ছে ক্ষারক, অধাতুর অক্সাইড হচ্ছে অম্লধর্ম বিশিষ্ট পদার্থ, অ্যাসিড আর কি। তাহলে এই ক্ষারকটা এখন অ্যাসিডের সাথে বিক্রিয়া অংশগ্রহণ করবে, অ্যাসিডের সাথে বিক্রিয়া অংশগ্রহণ করে কপার সালফেট প্লাস পানি হবে। দেন তিনটে ইকুয়েশনকে আমরা একত্রে যুক্ত করব, যুক্ত করলে কি পাবো? কপার অক্সাইড এইদিকে আছে, এইদিকেও কপার অক্সাইড আছে, তাহলে আমরা উভয় সাইড থেকে কপার অক্সাইডটাকে কর্তন করে দিতে পারি বা আউট করে দিতে পারি। এখানে জাইমান অক্সিজেন আছে, আউট করে দিলাম, দেন যাহা রইল তাহা পাইলাম। আর এটা মিলেই হচ্ছে মূল বিক্রিয়া, এটাকে বলা হয় সার্বিক বিক্রিয়া বা এটাকে কম্পাউন্ডস রিঅ্যাকশন বলা হয়। এটাকে আমরা কি বলবো? মৌলিক বিক্রিয়া। এক দুই তিনটে হচ্ছে মৌলিক বিক্রিয়া আর এটা হচ্ছে একটা সার্বিক বিক্রিয়া বা টোটাল রিঅ্যাকশনটা এটা হচ্ছে এইটা। তো এই কারণেই কিন্তু আমরা একটা লাইন বলতে পারি যে সালফিউরিক অ্যাসিডের ভিন্ন ঘনমাত্রায় বিক্রিয়া সম্পন্ন হয় এবং অনেক সময় অসম্পূর্ণ রয়। কখন অসম্পূর্ণ হয়? যখন আমি লঘু সালফিউরিক অ্যাসিড নিব এবং লঘু সালফিউরিক অ্যাসিড এবং কম সক্রিয় ধাতু, এক্সাম্পল মার্কারি, প্লাটিনাম, কপার, তখন কিন্তু বিক্রিয়া হয় না। তখন আমরা কি লিখবো? নো রিঅ্যাকশন, বিক্রিয়া হয় না। আচ্ছা, তোমাদের এখান থেকে যদি আমরা কারো যদি প্রশ্ন করি যে এই বিক্রিয়াটা কি ধরনের, এটা কি ধরনের, এটা কি ধরনের, তাহলে হয়তো বা দুই একজন আনসার করতে পারবো, আর অনেকের অন্তরে অতৃপ্ত রবে, সাঙ্গ করে মনে হবে যে আমি কি বললেও বলতে পারি বা লজ্জায় বলতেও পারি না, এরকম কিছু থাকে। যাই হোক, আমি এই অংশটুকুর পরে এখন আর একটা নতুন অংশ যাচ্ছি, সেটা হচ্ছে তোমরা একটু চেষ্টা করবো এখানে কপারের পরিবর্তে সিলভার বসাই দিয়ে কি করতে পারো, সমতাকৃত সমীকরণ পাবে। আমরা যাচ্ছি আরেকটা বিষয়। আর তোমাদের এখান থেকে কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলে ফেলো। আর আছে কারো প্রশ্ন? মাইশা? স্যার জার্মান অক্সিজেনের সংজ্ঞাটা দিবেন। হ্যাঁ, জার্মান অক্সিজেনের সংজ্ঞা। আচ্ছা, আর ছেলেদের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? একটু দ্রুত বলবা, ছেলেদের মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলো। লিখো কি বলছিল? হ্যাঁ, জার্মান অক্সিজেন কি সংজ্ঞা লিখবে একটু। জারক পদার্থের সাথে, তোমাদের এরকম প্রশ্ন থাকে যে জারক পদার্থ কি, বিজারক পদার্থ কি, জারিত কি, বিজারিত কি, এটা আমি বলবো একটু করে। হ্যাঁ, লিখবেন জারক পদার্থর সাথে পানি বা ক্ষারক বিক্রিয়া করে একটি
বিচ্ছিন্ন পরমাণু বিক্রিয়ার মধ্যবর্তী সময়ের জন্য সৃষ্টি হয়। বিক্রিয়ার মধ্যবর্তী সময়, যখন আমরা আগে লিখছিলাম এটা কিন্তু মৌলিক বিক্রিয়ার অভ্যন্তরীণ ছিল অংশটা। টোটাল এটা কি বলা হয় যে সার্বিক বিক্রিয়ায় জাইমান অক্সিজেন পাবে না তুমি, ঠিক আছে? মৌলিক বিক্রিয়ায় জাইমান অক্সিজেন থাকে, তো এটাকে আমরা মধ্যবর্তী বিক্রিয়া বলতেছি। আমি আবার বলি, জারক পদার্থের সাথে পানি বা ক্ষারক বিক্রিয়া করে, তোমরা ক্ষারক বিক্রিয়া করে পাইছো 11 নম্বর অধ্যায়ের মধ্যে, যেমন পটাশিয়াম ডাইক্রোমেটের বেয়ার পরীক্ষাটা আমাদের ছিল আর কি। আচ্ছা, জারক পদার্থের সাথে পানি বা ক্ষারক বিক্রিয়া করে একটি বিচ্ছিন্ন পরমাণু বিক্রিয়ার মধ্যবর্তী সময়ের জন্য সৃষ্টি হয়, আর তাকে জায়মান অক্সিজেন বলে। মায়েশা লিখতে পারছো? জি স্যার। ওকে, আরো কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলবাই। আমরা 4 মিনিটস পরে কিন্তু এটা আজকে শেষ হয়ে যাবে, আবার রিজয়েন দিতে হবে, মনে রাখবে সবাই। আমরা এখন যেটা করতে যাচ্ছি, অনেকের কিছু প্রশ্ন থাকে যে আসলে জারক বিজারকটাকে আমি সহজে কিভাবে বুঝবো। তা আমি একটা ট্রিক্স দিয়ে দিচ্ছি তোমাদেরকে, এটা আমার ট্রিক্স, যাতে সহজে স্টুডেন্টরা বুঝতে পারে এবং ইজিলি পরীক্ষায় আনসার করতে পারে, সেটা অবজেক্টিভ হোক আর সাবজেক্টিভ হোক। লেখো অবেজা। অ বানান কিন্তু আমি ভুল লিখতেছি না, এটা আমার এই বাংলা ক্লাস না, এটা হচ্ছে আমার ট্রিক্স এন্ড টিপস এর ক্লাস। অতে হচ্ছে অধাতু, বে মানে বেশি, যা মানে জারক। যদি একটা যৌগের মধ্যে তুমি দেখো অধাতুর মানে টোটাল মৌলগুলোর হিসাব করবা, তুমি হিসাব করার পরে যদি দেখো অধাতুর সংখ্যাটা বেশি, তাহলে এই যৌগটা একটা জারক পদার্থ। জারক পদার্থের সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে জাগ্রত বিদ্যান। জাগ্রত, জাগ্রত দিয়ে বুঝে, জাগ্রত মানে কি? যাতে হচ্ছে জারক, জারক কি? গ্রত মানে সে ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করে, এই হলো জাগ্রত। বিদ্যান মানে কি? এই বিদ্যান আসলে আমরা লিখবো ওইটা লিখে একটা বিধান লিখে দিবে, বিধান। তাহলে বি হচ্ছে বিজারক, উল্টাটা কি? দান মানে সে দান করে, কি দান করে? ইলেকট্রন দান করে। তো এখান থেকে আমরা কি শিখবো? অবেজা। অবেজা মানে একটা যৌগের ক্ষেত্রে যদি অধাতুর সংখ্যাটা বেশি হয়, এই ক্ষেত্রে কার্বন এবং হাইড্রোজেনকে জাস্ট মনে রাখবে এটা ধাতুর মতো আচরণ করবো, আমরা ধাতু ধরে নিব। ধরো আমি লিখলাম K2Cr2O7, তোমাকে প্রশ্ন করলো এটা জারক না বিজারক, সে জারিত হবে না বিজারিত হবে, তখন তুমি চিন্তা করবে ও মা এটা কেমনে। আচ্ছা, সহজ হিসাব, যৌগটাকে দুই নয়নে দেখবা আসলে এটার মধ্যে ধাতু এবং অধাতু কে কে আছে। অবভিয়াসলি অক্সিজেন একটা অধাতু, এন্ড ক্রোমিয়াম এন্ড পটাশিয়াম ধাতু। তো ধাতুর সংখ্যা হচ্ছে 4টা, অধাতুর সংখ্যা হচ্ছে 7টা। তা আমরা জানি 4টা কিভাবে হলো, দুইটা দুইটা 4টা, 4 অপেক্ষা 7 বেশি, মানে অধাতুর সংখ্যাটা বেশি হয়ে গেল। তা অধাতুর সংখ্যা যদি বেশি হয়ে যায়, তা আমার সূত্রটা কি? অবেজা। অধাতুর বেশি হলে জারক। আর জারক মানে কি? জারক, জারক হচ্ছে যে সকল পদার্থ ইলেকট্রন গ্রহণ করে। এই যে জাগ্রত মানে জারক, ইলেকট্রন গ্রহণ করে, তো যে সকল পদার্থ ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে আমরা বলবো জারক পদার্থ। এখন আসি যে আরেকটা প্রশ্ন লিখি, তাহলে এই অবেজা ছাড়া যদি সমান বা কি হয় কম হয়ে যায়, আমি একটা লিখি, এটা কি হবে? H2SO4। আমরা যদি এইখানে দেখি সালফিউরিক অ্যাসিড একটা কি হবে, জারক পদার্থ না বিজারক পদার্থ? তাহলে সালফিউরিক অ্যাসিডে অক্সিজেন হচ্ছে 4টা, সালফার হচ্ছে একটা, 5টা ধাতু। হাইড্রোজেনকে আমরা ধাতু ধরতে হবে, এটা স্বাভাবিক নিয়ম অনুযায়ী হাইড্রোজেনটা পর্যায় সারণী গ্রুপ একে আছে, আর সেই অনুযায়ী হাইড্রোজেনটাকে আমরা ধাতুর বিবেচনাই করতে হবে। তাহলে ধাতুর সংখ্যা 2টা, অধাতুর সংখ্যা হচ্ছে 5টা। অধাতুর সংখ্যা বেশি
অধাতু সংখ্যা বেশি হওয়ার কারণে আমরা নিঃসন্দেহে এটাকে বলতে পারি সে একটা জারক পদার্থ। তো জারক পদার্থ কি করবে, সে ইলেকট্রন গ্রহণ করবে না ত্যাগ করবে, এখান থেকে বুঝতে পারবা জারক মানে ইলেকট্রন গ্রহণ করে। তো জারকে কি বিক্রিয়ার সাহায্যে দেখাই দিব। আমি এর প্রথমে এই বিষয়টা একটু ক্লিয়ার করে আসি। এরপরে আসতেছি, আমি দিলাম এখন হাইড্রোজেন পারঅক্সাইড H2O2, প্রশ্ন করলাম যে এটা কি জারক না বিজারক পদার্থ। তো তুমি দেখবে এখানে হাইড্রোজেন দুইটা, অক্সিজেন দুইটা, জাস্ট মলিকুলার নাম্বার, পরমাণু সংখ্যা কতটা এখানে, হাইড্রোজেন দুটি, অক্সিজেন দুটি, উই নো যে এখানে ইকুয়াল মানে ইজ ইকুয়ালে চলে আসছে, মানে এরা সমান। আমার কথা ছিল অবেজা মানে অধাতু বেশি হলে, সমান বা কম হলে এরা বিজারক হয়ে যাবে। সুতরাং H2O2 বা হাইড্রোজেন পারক্সাইড